বন্ধুরা, কি ঘটেছিল যখন আমেরিকা সৌদি আরবের এক বাচ্চাকে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য তার নিজের রাজ পরিবারের হাতেই হত্যা করিয়েছিল, আর কি হয় যখন আমেরিকার কথা না মানার জন্য নিজের দেশের বিশ্বাসঘাতক মানুষই সাহসী নেতাদের হত্যা করে। আজ এই ভিডিওতে আমি আপনাদের আমেরিকার বিরুদ্ধে কথা বলে খুন হওয়া সাহসী মুসলিম নেতাদের সম্পর্কে বলতে যাচ্ছি। তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। শাহ ফয়সাল বিন আব্দুল আজিজ। বন্ধুরা, শাহ ফয়সাল ছিলেন সৌদি আরবের বাদশাহ। তিনি 1964 থেকে 1975 সাল পর্যন্ত সৌদি আরব শাসন করেছিলেন। শাহ ফয়সাল শুধু একজন শক্তিশালী নেতা ছিলেন না, বরং তার কাছে এমন এক আশ্চর্যজনক কৌশল ছিল যে তিনি আমেরিকাকেও নাকানিচুবানি খাইয়ে বাধ্য করেছিলেন। কিং ফয়সাল ফিলিস্তিনকে অনেক সমর্থন করতেন, এমনকি তার কারণে সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্কও অনেক শক্তিশালী ছিল। কিন্তু 1973 সালে ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে একটি যুদ্ধ হয়েছিল যার নাম ছিল কিপ্পুর যুদ্ধ। যদিও এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল মিশর এবং সিরিয়া, কিন্তু তাদের অভ্যন্তরীণভাবে সৌদি আরবের সম্পূর্ণ সমর্থন ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে ইসরায়েল প্রায় ধ্বংস হওয়ার পথে ছিল, কিন্তু তখন আমেরিকা ইসরায়েলের পক্ষ নেয় এবং যুদ্ধে যোগ দেয়। যখন শাহ ফয়সাল জানতে পারে যে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে, তখন তিনি সমস্ত আরব নেতাদের নিজেদের পক্ষে আনলেন এবং আমেরিকাকে অপরিশোধিত তেল দেওয়া বন্ধ করে দিলেন। যেই মুহূর্তে কিং ফয়সাল তেল সরবরাহ বন্ধ করলেন, আমেরিকার দুর্দশাও শুরু হয়ে গেল। শাহ ফয়সাল আমেরিকার এমন অবস্থা করে দিয়েছিলেন যে তারা মুসলিমদের কাছে ভিক্ষা চাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল, কারণ পুরো উত্তর আমেরিকার পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছিল। বাদশার একমাত্র একটি পদক্ষেপ আমেরিকার অর্থনীতিতে এত বড় ধাক্কা লেগেছিল যে এটি পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। প্রথমে পুরো আমেরিকা তার কাছে মাথা নত করছিল, কিন্তু তারা বুঝতে পেরেছিল যে এই ব্যক্তি আমেরিকাকে ধ্বংস করতে পারে। শাহ ফয়সাল যখন আমেরিকার সাথে মনোমালিন্য চলছিল, তখন তার সাথে এক সৎ ভাইয়ের ছেলে যার নামও ফয়সাল ছিল। সে পড়াশোনার জন্যই আমেরিকাতেই থাকত। এই সৌদি রাজপুত্রের বাবা, যিনি কিং ফয়সালের সৎ বড় ভাই ছিলেন, কিছু পারিবারিক সমস্যার কারণে শাহ ফয়সালের ওপর প্রায়ই অসন্তুষ্ট থাকতেন। নিজের সৎ ভাইয়ের প্রতি এই ঘৃণার কারণে তার ছেলে যে আমেরিকায় থাকতো সেও বাদশাকে ঘৃণা করত, এমনকি সে সবসময় আমেরিকার পক্ষেই কথা বলতো। যখন আমেরিকা দেখলো যে এই ছেলে তার চাচার পক্ষ না নিয়ে তাদের পক্ষ নিচ্ছে, তখন তারা তাকেই শাহ ফয়সালের বিরুদ্ধে ব্যবহার করার সিদ্ধান্ত নিল। তারা প্রথমে এক ইসরায়েলি এজেন্টকে ভাড়া করলো, যে প্রথমে আমেরিকায় থাকা এই রাজপুত্রের সঙ্গে বন্ধুত্ব করে তার বিশ্বাস অর্জন করলো, এবং তারপর ধীরে ধীরে তার মনের মধ্যে কিং ফয়সালের প্রতি ঘৃণা এমনভাবে বাড়িয়ে দিল যে সে বাদশাকে হত্যা করার পর্যায়ে পৌঁছে গেল। 25শে মার্চ 1975 সালে যখন কিং ফয়সাল তার প্রাসাদের দরবারির সাথে দেখা করতে গেলেন, তখন তার ভাইপো সেখানে উপস্থিত ছিল। সেই মাত্র শাহ ফয়সাল তার ভাইপোর সাথে দেখা করার জন্য তার দিকে এগিয়ে গেলেন। সে পকেট থেকে পিস্তল বের করে সরাসরি তাকে গুলি করতে লাগলেন, এবং এই বিশ্বাসঘাতকতা শাহ ফয়সালকে এমনভাবে গুলি করলো যে তিনি ঘটনাস্থলেই শহীদ হয়ে গেলেন। এরপর সেই মুনাফিককে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং পরে তার শিরচ্ছেদ করা হয়েছিল। কিন্তু এর কারণে আমেরিকা তার উদ্দেশ্য সফল করতে পারল এবং পুরো মুসলিম বিশ্ব এক সাহসী নেতাকে হারালো। কর্নেল গাদ্দাফি। বন্ধুরা, কর্নেল গাদ্দাফি ছিলেন লিবিয়ার নেতা। তিনি 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়া শাসন করেছিলেন। এই সময় তিনি লিবিয়াকে বিশ্বের এমন একটি শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ বানিয়েছিলেন যে পুরো বিশ্বে এই নেতার প্রভাব ছিল। তিনি তার জাতির জন্য যা করেছিলেন তা হয়তো বিশ্বে আর কোনো নেতাই করেননি। আপনি বিশ্বাস করবেন না যে গাদ্দাফির সময়ে লিবিয়ার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ, জল এবং গ্যাস সম্পূর্ণ বিনামূল্যে ছিল। এমনকি মানুষের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষাও সম্পূর্ণ বিনামূল্যেই ছিল। আজকের যুগেও এমন কোনো দেশ নেই যা এত উন্নত যে তার নাগরিকদের এত সুবিধা দিতে পারে যতটা লিবিয়া সেই সময় দিয়েছিল। শুধু তাই নয়, লিবিয়ায় যদি কেউ কোনো ব্যবসা করতে চাইতো বা গাড়ি কিনতে চাইতো, তাহলে তার অর্ধেক টাকা সরকারই দিত। কিন্তু লিবিয়াকে এত কিছু দেওয়ার পরও তার দেশের লোকেরা তাদের নেতাদের মর্যাদা বুঝলো না এবং আমেরিকার সাথে মিলে নিজেদের হাতেই তাকে শহীদ করলো। আসলে লিবিয়ার কাছে তেলের বিশাল মজুদ ছিল এবং কর্নেল গাদ্দাফি সমস্ত বিদেশি তেল কোম্পানিকে তার দেশে এসে তেল উত্তোলন করতে নিষেধ করে দিয়েছিলেন। এই দেশগুলোর মধ্যে আমেরিকাও ছিল এবং আমেরিকা এই বিষয়টি মেনে নিতে পারছিল না। কিন্তু আমেরিকার জন্য এর চেয়ে অসহনীয় বিষয় ছিল যে লিবিয়ার কাছে 143 টন সোনার রিজার্ভ ছিল এবং কর্নেল গাদ্দাফি এই সোনা দিয়ে পুরো আফ্রিকার নিজেদের একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিলেন।
যদি আফ্রিকায় একটি নতুন মুদ্রা তৈরি হতো তাহলে আমেরিকান অর্থনীতির উপর খুব খারাপ প্রভাব পড়তো এবং লোকেরা ডলারের বাণিজ্য করা ছেড়ে দিত। তিনি সবসময় আমেরিকাকে চ্যালেঞ্জ করতেন এবং আমেরিকার কোনো নিয়ম মানতেন না। কিন্তু 2010 সালে লিবিয়ার অর্থনীতি কিছুটা অস্থিতিশীল হয়ে পড়েছিল। এর ফলে নাগরিকরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। আমেরিকা এই মনোমালিন্যের পুরোপুরি সুযোগ নিয়ে লিবিয়ার নাগরিকদের হৃদয়ে বিদ্রোহের বীজ বুনতে শুরু করলো। তারা তাদের এজেন্টদের লিবিয়ায় পাঠালো এবং এই এজেন্টরা লিবিয়ার নাগরিকদের সাথে মিলে কর্নেল গাদ্দাফির বিরুদ্ধে এক নতুন সরকার গঠন করে। এই এজেন্টরা দেশে এই মিথ্যা খবর ছড়িয়ে দিল যে গাদ্দাফি লোকদের থামাতে নিরীহ নাগরিকদের হত্যা করেন, যদিও এমন কিছুই ছিল না। এর ফলস্বরূপ 2011 সালের মার্চ মাসে জাতিসংঘ ন্যাটোকে লিবিয়ায় হামলা করার অনুমতি দেয়, যাতে তারা কর্নেল গাদ্দাফিকে ধরে লিবিয়ার জনগণকে গাদ্দাফির হাত থেকে বাঁচাতে পারে। 6 মাস ধরে এই লোকেরা কর্নেল গাদ্দাফিকে খুঁজে বের করতে থাকে, কিন্তু গাদ্দাফির সেনাবাহিনী তাকে লুকিয়ে রাখতে সক্ষম হয়। অবশেষে 2011 সালের অক্টোবরে তারা কর্নেল গাদ্দাফির অবস্থান খুঁজে পায় এবং যখন তিনি তার গাড়িতে করে যাচ্ছিলেন তখন তাকে ধরা হয়। কর্নেল গাদ্দাফিকে তার নিজ দেশের লোকেরা এমন নির্দয়ভাবে মেরেছিল যে তা শুনলে মানুষের আত্মা কেঁপে ওঠে। প্রথমে তার শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশে গুলি করে, এরপর তার বুকে গুলি করে এবং তাকে শহীদ করে। শুধু তাই নয়, তাকে শহীদ করার পর একটি মরুভূমিতে কবর দেওয়া হয়, যেখানে কেউ তার কবর খুঁজেই পায়নি। যাই হোক না কেন, লিবিয়া আজও কর্নেল গাদ্দাফির মৃত্যুর ফল ভোগ করছে, যা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। জুলফিকার আলী ভুট্টো। বন্ধুরা, আপনার হয়তো এমন কেউ নেই যিনি ভুট্টোকে চেনেন না। পাকিস্তানের পিপলস পার্টির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোই করেছিলেন। 1971 সালে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু তিনি মাত্র 2 বছরেই দেশের দায়িত্ব সামলাতে পেরেছিলেন। এরপর 1973 সালে পাকিস্তানে একটি নতুন আইন পাশ হয় এবং এর অধীনে তাকে প্রধানমন্ত্রী বানানো হয়। জুলফিকার আলী ভুট্টো 4 বছর প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের জন্য কাজ করেন। পাকিস্তানের নাম ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানও ভুট্টোই রেখেছিলেন। শুধু তাই নয়, পাকিস্তানকে পারমাণবিক শক্তি বানানোর পরিকল্পনা ভুট্টোই দিয়েছিলেন এবং এটাই প্রধান কারণ ছিল যার জন্য ভুট্টোকে নিজের জীবন হারাতে হয়েছে। আসলে জুলফিকার আলী ভুট্টো প্রথম দিন থেকে আমেরিকার চোখের কাঁটা ছিল। আমেরিকা সবসময় ভুট্টোকে ভয় পেত, কারণ ভুট্টোর সবচেয়ে বড় গুণ ছিল যে তিনি আমেরিকার পুতুল ছিলেন না এবং তাদের নীতিগুলো কখনোই মানতেন না। এমনকি ভুট্টো আরব দেশ শাসকদেরও প্রায়শই এমন কথা বোঝাতেন যে তারা তাদের তেলের মজুদকে পশ্চিমা শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে পারে। এমনকি তিনি এতটাই নির্ভীক ছিলেন যে প্রকাশ্যে জাতিসংঘে গিয়ে বলেছিলেন যে আমরা গোলাম হব না। আমেরিকা বুঝতে পেরেছিল যে এই ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ভুট্টো তো আরব দেশগুলোর টাকাও পাকিস্তানে আনতে চেয়েছিলেন যাতে পাকিস্তান উন্নতি করতে পারে এবং সমস্ত মুসলিম দেশগুলো পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে মোকাবেলা করতে পারে। কিন্তু যখন ভুট্টো পাকিস্তানকে পারমাণবিক শক্তি বানানোর সিদ্ধান্ত নিলেন, তখন আমেরিকা তা সহ্য করতে পারল না। তারা তাদের এক প্রতিনিধিকে ভুট্টোর কাছে পাঠালো। সে বলল যে আমেরিকা চায় পাকিস্তান পারমাণবিক বোমা বানানোর সিদ্ধান্ত ত্যাগ করুক, কিন্তু ভুট্টো তাকে কঠোর কথা শুনিয়ে ফিরিয়ে দিলেন। এখন আমেরিকা ভুট্টোকে সরিয়ে দিতে চেয়েছিলেন। সেই সময় নবাব আহমেদ খান নামের এক রাজনৈতিক নেতা ছিলেন, যার সাথে ভুট্টোর একেবারেই বনিবনাই ছিল না। এই দুইজন কখনোই একটি সিদ্ধান্তে একমত হতেন না। আমেরিকা এই সুযোগের সদ্ব্যবহার করে নবাব আহমেদ খানকে হত্যা করিয়ে দিলেন, যাতে সবার সন্দেহ জুলফিকার আলী ভুট্টোর উপরে যায়, এবং তাই হয়েছিল। নবাব আহমেদ খানের ছেলে এবং পরিবারের লোকেরা ভুট্টোর বিরুদ্ধে মামলা করে দিল, যার কারণে তাকে শুধু জেলেই যেতে হলো না, বরং দেশের রাষ্ট্রপতির পদও হারাতে হলো। 2 বছর ধরে ভুট্টোর বিরুদ্ধে নবাব আহমেদ খানের হত্যা মামলা চলল এবং এই সময় তিনি তার বিরুদ্ধে লাগানো এই অভিযোগকে মিথ্যা প্রমাণ করার অনেক চেষ্টা করেছেন। কিন্তু আমেরিকানরা তাকে তাদের রাস্তা থেকে সরানোর জন্য এমন ষড়যন্ত্র করেছিলেন যে তিনি মারাত্মকভাবে ভেসে গিয়েছিলেন। অবশেষে 1979 সালের ফেব্রুয়ারিতে ভুট্টোকে ফাঁসিতে ঝোলানো হয়। ইতিহাস সাক্ষী যে আজ পর্যন্ত যে রাজনৈতিক নেতাই আমেরিকার বিরুদ্ধে আওয়াজ তুলবে, আমেরিকা এমন ষড়যন্ত্র করেছে যে তার নিজের লোকেরাই তার জীবন নিয়েছে। যদি দেখা হয় তাহলে বর্তমান সময়ে ইমরান খানের সাথেও এমনটাই হচ্ছে। যখন ইমরান খান আমেরিকার গোলাম হতে অস্বীকার করেছিলেন, তখন তার নিজের দেশের রক্ষাকর্তারাই শুধু তাকে প্রধানমন্ত্রী থেকে পদ থেকে সরিয়ে দেননি, বরং জেলে বন্ধই করেননি, বরং কোনো সাধারণ মানুষও তার বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে গুম করে দেওয়া হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত ডলারের পূজারীরা বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমেরিকাকে মুসলিম নেতাদের থেকে মুক্তি পেতে নিজের হাত নোংরা করার প্রয়োজন হবে না। আমরা আপনাদের কাছে কি, আমরা কি কোনো গোলাম যে আপনারা যা বলবেন আমরা তাই করব? তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।